আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। বেনজিরকে নিয়ে যা বললেন র্যাবের নতুন মহাপরিচালক। এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড়। ব্যারিস্টার সুমনের বক্তব্যে ভোটের মাঠে উত্তাপ। যেসব পণ্যের দামে মিলতে পারে সুখবর। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল। এবার বিস্তারিত। বেনজিরকে নিয়ে যা বললেন র্যাবের নতুন মহাপরিচালক। র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ নিয়ে র্যাবের নতুন মহাপরিচালক হারুনা রশিদ বলেছেন, আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোনো বাহিনী কোনো ব্যক্তির দায় নেবে না। কেউ যদি ভুল ত্রুটি করে থাকে তার জন্য বাহিনী দায়ী নয়, এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বুধবার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাবেদিতে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্সরা। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। তিনি আরও বলেন, 2016 সালে সেই জঙ্গি হামলা হয়েছে, এরপর আর এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিড অপারেশন যেগুলো রয়েছে। সেই কারণে এমন পরিস্থিতির মোকাবিলা আর করতে হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে র্যাবের অসামান্য ভূমিকা রয়েছে। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র্যাবের পরিচালক। পরে বঙ্গবন্ধু তার পরিবারের 6 সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনের রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মাহবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডিআইজি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ এবং র্যাব 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলি আফিফা উপস্থিত ছিলেন। এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড়। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় 2টি দেশীয় ধারালো অস্ত্র কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। তবে 10 সেন্টিমিটার লম্বা ছুরি দুটি খুনে ব্যবহৃত হয়েছিল কিনা সেটা জানা যায়নি। ফরেনসিক প্রতিবেদন আসলেই জানা যাবে। বুধবার এমন তথ্য সব জানিয়েছে ভারতীয় গোয়েন্দারা। কলকাতার চিনার পার্কের কাছে ব্লু মুন নামে একটি হোটেলে তল্লাশি চালানো হয়েছে। সেই হোটেলের সুয়ারেজ পাইপ ভেঙে বেশ কিছু ব্যবহৃত বস্তু সংগ্রহ করা গেছে। সেগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে। এই হোটেলের মালিক এবং অ্যাক্সিস মলের রিলায়েন্স ডিজিটাল শোরুমের ম্যানেজার ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে একটা বুলেট উদ্ধারের খবর পাওয়া গেছে। এদিকে মুম্বাই থেকে ডেকে আনা কসাই জিয়াদকে তোলা হয়েছে কলকাতার বাসারত আদালতে। এমপি আনার হত্যার ঘটনায় আরও দুজনে জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের একজন হলেন তাজ মোহাম্মদ খান ওরফে হাজি, অন্যজন হলেন জামাল হোসেন। দুজনের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামান শাহীন ওরফে বাড়িও একই এলাকায়। ডিবি সূত্র জানিয়েছে, তাজ ও জামালের সঙ্গে শক্ত সদস্য আনোয়ারুল আজিম খুনের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আখতারুজ্জামানের যোগাযোগ ছিল। খুনের ঘটনায় সন্দেহভাজন যে 10 আসামির ব্যাংক হিসাবের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে ডিবি, সেখানে তাদের নাম রয়েছে। ডিবির আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে 2 জন সহ 10 জনের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ। যে 10 জনের ব্যাংক হিসাব খোঁজা হবে তাদের মধ্যে পলাতক রয়েছেন 5 জন। তারা হলেন আখতারুজ্জামান ওরফে শাহীন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সাজি, চেলসি চেরি ওরফে আরিয়া, তাজ মোহাম্মদ খান ওরফে হাজি ও জামাল হোসেন। এর মধ্যে তাজ ও জামাল কীভাবে আনার খুনের ঘটনায় জড়িত সেটি আদালতে দেওয়া ডিবির আবেদনে উল্লেখ করা হয়নি। তবে আবেদনে বলা হয়েছে, খুনের ঘটনা তদন্তে ওই 2 জনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। ডিবি সূত্র জানিয়েছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত 2 মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন 19 মে। দুজনের বর্তমান অবস্থান এখন কোথায় সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভুঁইয়ার বাড়িও একই এলাকায়। ব্যারিস্টার সুমনের বক্তব্যে ভোটের মাঠে উত্তাপ। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমনের এক বক্তব্য নিয়ে তুমুল আলোচনা চলছে। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্থায়ীভাবে কটাক্ষকর এক শব্দের ব্যবহার করেন তিনি, জানিয়ে বিরোধীরা তাকে আক্রমণ করেছেন। সুমন অবশ্য দাবি করছেন, বিএনপি প্রার্থী প্রথমে ওই শব্দের ব্যবহার করেন, তিনি এর জবাব দিয়েছেন মাত্র। আলোচনা হবিগঞ্জ আঞ্চলিক ভাষায় বৈতল শব্দের ব্যবহার নিয়ে।
কারো ঠিক ঠিকানা নেই বা ভবঘুরে বোঝাতে হবিগঞ্জবাসী বৈতাল শব্দের ব্যবহার করেন, যদিও তা মানুষ ভালোভাবে নেয় না। নৌকা নিয়ে লড়ছেন আওয়ামী লীগের গোলাম রসুল রাহেল চৌধুরী, ধানের শীষ নিয়ে আছেন বিএনপির সাবির আহমেদ চৌধুরী। নৌকার পক্ষে এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছে ব্যারিস্টার সুমন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাতে দুটি প্রচারণা সভায় বক্তব্য রাখেন সুমন। সন্ধ্যায় নতুন বাজার মোড়ে তিনি অভিযোগ করেন, তাদের প্রার্থী গোলাম রসুল চৌধুরীকে বৈতল আখ্যা দিয়েছেন বিএনপির প্রার্থী। রাহেল চৌধুরীর জন্ম নবীগঞ্জ উপজেলাতেই, তবে তা পৌর এলাকায় নয়। তবে তিনি বহু বছর ধরে পৌর এলাকার বাসিন্দা। সুমন বলেন, রাহেল নবীগঞ্জ জন্মগ্রহণ করলেও যদি বৈতল হন তাহলে নবীগঞ্জের ওসি, ইউএনএ এবং প্রবাসীরাও তো বৈতল। রাত 12:30টার দিকে অন্য একটি সভায় সুমন বলেন, রায়তল বৈতল হলে কানাডার শতভাগ মানুষ বৈতল, লন্ডনের 80% বৈতল। ব্যারিস্টার সুমনের এই বক্তব্যে বিএনপির স্থায়ী কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। বিএনপির প্রার্থী সাবির আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের সমস্যা ছিল না। আওয়ামী লীগ প্রার্থী এবং আমি নিজেদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু বৃহস্পতিবার ব্যারিস্টার সুমন নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় এসে নির্বাচনের মাঠ উত্তপ্ত করার চেষ্টা করেছেন। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে ভাইরাল হতে চাইছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীকে বৈতল বলেছেন বলে সুমন যে অভিযোগ করেছেন তা অসত্য বলে বিএনপি নেতা বলেন, আমি কি অভদ্র নাকি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বৈতল বলবো? এ ব্যাপারে ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তার সহকারী ফোন ধরেন। তিনি বলেন, উনি এখন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। যেসব পণ্যের দামে মিলতে পারে সুখবর। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার 2024 থেকে 25 বছরের বাজেট পেশ করবেন। আগামী 30 জুলাই বাজেট উপস্থাপন হতে পারে। অস্বাভাবিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপে থাকা সামষ্টিক অর্থনীতির মধ্যেই 2024 থেকে 25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট চূড়ান্ত করেছে সরকার। স্বাধীন বাংলাদেশের 53তম বাজেটের মূল স্লোগান হতে যাচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। জাতীয় সংসদের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংসদের প্রতি বছর নতুন বাজেট ঘোষণার পর দেখা যায় বেশ কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটে। কিছু পণ্যে শুল্ক করও প্রত্যাহার করবে সরকার, ফলে সাধারণত সেসব পণ্যের দাম কমতে দেখা যায়। আবার কিছু পণ্যে সরকার নতুন করে কর আরোপ করবেন, ফলে অনেক পণ্যেরই দাম বেড়ে যায়। প্রস্তাবিত বাজেট ঘিরেও সাধারণ মানুষের আগ্রহ হচ্ছে কোন জিনিসের দাম বাড়তে পারে বা কমতে পারে। এতে দেখা যায় নতুন করে যত পণ্যের দাম বাড়তে যাচ্ছে সে তুলনায় দাম কমবে খুব অল্প পরিমাণ পণ্যের। জানা গেছে এবারের বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমতে পারে। ইলেকট্রনিক সামগ্রী, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের দাম কমতে পারে। এনবিআর সূত্রে জানা গেছে, দেশীয় শিল্পের বিকাশে 2023 থেকে 24 বাজেটে ল্যাপটপ, কম্পিউটার আমদানিতে 15% ভ্যাট আরোপ করা হয়। ফলে আমদানিকারকদের বর্তমানে ল্যাপটপ আমদানিতে 5% শুল্ক সহ বর্তমানে ল্যাপটপ আমদানিতে মোট 31% শুল্ক কর দিতে হয়। তবে নতুন 2024 থেকে 25 বাজেটে এই পণ্যটিতে শুল্ক কর 10% কমিয়ে 20.50% নামিয়ে আনা হবে। ল্যাপটপ, মোবাইল। আগামী অর্থবছরে ল্যাপটপ আমদানি শুল্ক কমানো হতে পারে। দেশের বাজারে সংস্কারকৃত এবং নকল পণ্যের প্রবেশ ঠেকাতে এবং স্থানীয় ফ্রিল্যান্সার ও সফটওয়্যার ডেভেলপদের সহায়তা করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, হোম ও অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে যে কর ছাড় দেওয়া হয়েছে তারও কমানোর কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি। করমুক্ত আয়ের সীমা। আসন্ন 2024 থেকে 25 অর্থবছর বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। তবে করদাতার হয়রানি কমাতে আয়কর রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল করা হচ্ছে। এজন্য বাজেটে আয়কর আইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে এনবিআর। এই সিদ্ধান্তের ফলে ব্যক্তি এবং কোম্পানি দুই শ্রেণীর করদাতায় কিছুটা হলেও স্বস্তি পাবেন। কৃষিযন্ত্র। কৃষিকাজে যন্ত্রের দাম কমতে পারে, তবে কৃষি উপকরণ আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত রাখা হবে। রাজস্ব আদায় বাড়াতে বিত্তবানদের ওপর বাড়তি করে আরোপের পরিকল্পনা করছে এনবিআর। নিত্যপণ্যের দাম কমতে পারে। এনবিআরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এবারের বাজেটে কর ব্যবস্থাপনায় বড় ধরনের কোনো পরিবর্তন না হলেও নিত্যপণ্য আমদানিতে বিশেষ ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে কর ও ভ্যাট কমানোর মতো সুযোগ রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা রয়েছে। আর এই কারণে কোনো জায়গায় এনবিআর ছাড় দিলে ভোগ্যপণ্যের দাম কমবে সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান। এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলেও জানান তিনি। এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার হাইকোর্টের বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেয়। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের 7 দিনের মধ্যে এই রুলে জবাব দিতে বলা হয়েছিল। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মিজানুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত বেঞ্চে রুল জারি করেন। নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে 2018 সালের 4 অক্টোবর এই পরিপত্র জারি করা হয়। তখন রিটকারীরা জানান, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 30% কোটা নবম গ্রেড এবং 10ম থেকে 13 গ্রেড বাতিল করে তৃতীয় চতুর্থ শ্রেণী 14 থেকে 20তম গ্রেডে রাখা হয়েছে, যা বীর মুক্তিযোদ্ধা তাদের পরবর্তী প্রজন্মকে হে প্রতিপন্ন করার শামিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 থেকে সাগাত 2018 সালের 4 অক্টোবর নবম গ্রেড এবং 10ম গ্রেড থেকে 13 গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।